সংবাদ সংযোগে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। শুরুতেই রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের খবর। আব্দুল কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। সেখানে আছেন সহকর্মী পারভেজ রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছ থেকে জানবো এই মুহূর্তে সেখানে কি হচ্ছে। পারভেজ, সব শেষ খবর আমাদের জানাবেন, সেখানে এই মুহূর্তে কি চলছে? যেটা হলো যে এই মুহূর্তে আজকে বিকেল 3টার পর থেকে মূলত স্লোগানে মুখর আছে শাহবাগ চত্বর, এবং এখন পর্যন্ত স্লোগানের বাইরে আমরা তেমন কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা শুনিনি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি মতিয়া চৌধুরী এখানে এসেছিলেন, তিনি এসে শুধুমাত্র তার পক্ষ থেকে সহমতি জানিয়েছেন, তাও মাইকে তার পক্ষে। এখানকার যারা আয়োজক আছে তারা বলেছেন মতিয়া চৌধুরী আমাদের মাঝে এসেছেন, তিনি আমাদের সাথে সহমতি জানাচ্ছেন। এবং ব্লগারদের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি যেন তার সরকারকে বোঝান এবং তার পক্ষ থেকে যা করণীয় তিনি যেন সেটা করেন। তো সেভাবেই মূলত তারপরে তিনি এখান থেকে চলে গেছেন। এর বাইরে তাকে কোনো বক্তব্য তিনি দেননি বা তাকে দিতে দেওয়া হয়নি, বা এই যে ঘোষণা এর আগে আসছে যে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে কোনোভাবেই তারা এখানে রাজনৈতিক বক্তব্য দিতে দিবেন না, সেই ধারাবাহিকতায় তিনি শুধুমাত্র এখানে এসে চলে গেছেন। তো মোটামুটি আপনাকে বলতে পারি যে এখন পর্যন্ত এই এলাকা পুরোপুরি গতকালের মতো যেরকম আমরা দেখেছিলাম সেই তুলনায় কিছুটা কম হলেও কিন্তু শাহবাগ এলাকায় হাজার হাজার মানুষ আজ এই বিকেলে এসে হাজির হয়েছে এবং সবাই স্লোগানে মুখরিত করে রেখেছে। মুক্তিযুদ্ধের স্লোগান হচ্ছে এবং এই এখনকার স্লোগান হচ্ছে যে দাবির কথা তারা বলছেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি, সেই দাবির প্রেক্ষিতে তারা স্লোগান দিচ্ছেন। আজকে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে এসছেন, অনেকে জানিয়েছেন তারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন শুধুমাত্র এখানকে সংহতি প্রকাশ করার জন্য। এবং এখান থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে যে যেভাবেই হোক যে করেই হোক কোনোভাবেই তারা এই এখান থেকে যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনের শেষ পরিণতি না দেখে তারা এই মাঠ ছেড়ে যাবেন না। এখান থেকে দাবি উঠেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার। তারা বলছেন যে দলটি মুক্তিযুদ্ধে সরাসরি দেশের বিরোধিতা করেছিল সেই দলকে কোনোভাবেই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে না। এখানে স্লোগান হচ্ছে জামায়াত ইসলাম মেড ফর পাকিস্তান, এরকম নানা ধরনের স্লোগান হচ্ছে এখানে। তো মোটামুটি বলা যায় যে গত কয়েকদিনের ধারাবাহিকতায় এখনো আন্দোলন চলছে এবং সেই আন্দোলন তারা কবে কখন সমাপ্তি করবেন সেইভাবে কোনো সুনির্দিষ্ট দিন বা সময় তারা উল্লেখ করছেন না। তারা বলছেন যে এই আন্দোলন তাদের চলছে যতক্ষণ পর্যন্ত না তারা যেই 42 বছরের যে সৃষ্ট যে একটি অমীমাংসিত বিষয় সেই বিষয়টি মীমাংসা না হন। তারা বলছেন যে জাহানারা ইমামের আন্দোলনের পরিসমাপ্তি তারা দেখতে চান শুধুমাত্র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাঝে। এই কিছুক্ষণ আগে বক্তব্যতে মূলত এখানে বক্তব্য খুব কম হচ্ছে, থেকে সময়ের একটু পরে এখানে মূলত স্লোগানে মুখরিত হচ্ছে এবং টানা স্লোগান। মাহবুব, এখানে ঘন্টার পর ঘন্টা স্লোগান দিয়ে আমরা কাউকে মানে ক্লান্ত হতে দেখছি না, একের পর এক টানা স্লোগান চলছে এবং বিকাল 3টা থেকে। পারভেজ, আপনি যেমনটি বলছিলেন যে ওখানে বিভিন্ন গণজাগরণমূলক স্লোগান হচ্ছে, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু ওই স্লোগানগুলি একটু শুনতে চাই। আজানের পরে আমাদের অবস্থান কর্মসূচিতে স্লোগান না, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, কারণ জয় বাংলা স্লোগানটি নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। তো সেই ধারাবাহিকতায় তারা এই স্লোগানকে বুকে ধারণ করে তারা এগিয়ে যেতে চান। এবং আরো নানা রকমের স্লোগান হচ্ছে, বিশেষ করে যেটা
সেটা হলো রাজাকারদের যারা যুদ্ধাপরাধী আছে তাদের মুক্তির তাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে, এবং সেই শাস্তি তারা সর্বোচ্চ শাস্তির কথা বলছেন। এখানে তারা যুক্তি হিসাবে উল্লেখ করছেন যে যেই ঘটনার পরে তারা আন্দোলনে নেমেছেন, তারা বলছেন যে কাদের মোল্লার যে যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ 30 বছরের পারভেজ আপনি থাকুন আমাদের সঙ্গে। ওখানে আপনি বলছিলেন যে স্লোগান হচ্ছে এবং আমরা খুব অল্প শব্দে সেটি শুনতে পাচ্ছিলাম। আমরা সেই স্লোগানগুলি একটু শুনতে চাই এই মুহূর্তে। আমরা ধারণা করছি সেখানে এই মহাসমাবেশের মূল যে মাঝে যে অংশটি আছে সেখান থেকে বিভিন্ন গণজাগরণমূলক স্লোগান এবং সংহতি প্রকাশ করা হয়ে থাকে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা সেখানে একটি বক্তব্য শুনছিলাম, এই মুহূর্তে আবার স্লোগান শুরু হয়েছে সেখান থেকে। দর্শক, আমরা সেই স্লোগানের সেই অবিস্মরণীয় শব্দগুলি একটু শুনে আসি। একজন নারী কণ্ঠে স্লোগানে লিড দিচ্ছেন তিনি, খুব সম্ভবত তার নাম লাকি আক্তার, যিনি সেই প্রথম দিন থেকে এই স্লোগানে লিড দিয়ে আসছেন। এবং সেই মুক্তিযুদ্ধের সময়ে যে স্লোগানগুলি দেওয়া হতো, যেগুলোতে মানুষ উদ্দীপিত হয়েছিল, সারা বাংলাদেশ এক হয়েছিল যে স্লোগানগুলোতে, সেই স্লোগানগুলি এখানে দেওয়া হচ্ছে। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে একটি স্লোগান, সেটি এক দফা এক দাবি, রাজাকারের ফাঁসি চাচ্ছেন তারা সেই স্লোগানটিতে। আপনারা দেখছেন এই গণজাগরণ মঞ্চের মাঝের অংশের ছবি। দর্শক, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, কেউ এসেছেন বাবার কাঁধে চড়ে, কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। এই আমাদের আরেকজন সহকর্মী অন্তরা বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন। তিনি পুরো গণজাগরণ মঞ্চ যে ঘুরে এসেছেন, তার পাশের পুরো এলাকাটি ঘুরে এসেছেন। এবং দর্শক, আপনারা জানেন যে এটি অনেক বড় একটি এলাকা এবং বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে এই তারা সংহতি চলছে, সমাবেশ চলছে। তো সেই খবর আমরা তার কাছ থেকে জানবো। অন্তরা, আপনি তো পুরো এলাকা ঘুরে এসেছেন, দেখে এসেছেন, এখন আপনি সেখানে কি দেখলেন? এর পাশের এলাকাগুলোতে আমরা মাঝের ছবিটা দেখছিলাম, সেখান থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বাইরের অংশের ছবিটা ঠিক কি রকম। আপনি জানেন যে আমরা সকাল থেকে এখানে আছি এবং সকালবেলায় বেশ সারা রাতের পরিশ্রমের ফলে কিছুটা কিন্তু এখানে মানুষ ঝিমিয়ে গিয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে বাড়তে শুরু করেছিল ভিড়, এবং সেই ভিড় এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে স্লোগান চলছে এবং আমি পুরো এলাকাটি ঘুরে দেখেছি। এই পাশে যেটা হচ্ছে রাজাকারের ফাঁসি দেওয়া হচ্ছে এবং
একটি তারের উপরে বিভিন্ন ধরনের ককশিট দিয়ে রাজাকার বানিয়ে সেই রাজাকারদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আমার অপর পাশে এখানে কেরানীগঞ্জ থেকে বিভিন্ন লোক এসেছে এবং তারা এখানে গান গাইছেন, গম্ভীরা গান। এবং আপনি দেখছেন যে পেছনে যে স্লোগানটি শুনতে পাচ্ছেন, সবাই কিন্তু একই স্লোগানের সাথে সুর মেলাচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে এবং এক এক জায়গায় গান শুরু করে দিয়েছেন। কেউ হয়তো বা এখানে সিনেমা দেখানো শুরু করে দিয়েছেন প্রজেক্টরের মাধ্যমে, কেউ কেউ দেখা যাচ্ছে যে এখানে ফুল দিয়ে মানচিত্র তৈরি করেছেন। বেশ বড় বড় দুটি পতাকাও আমরা এখানে দেখতে পাচ্ছি। দুটি সংগঠন এই পতাকা দুটি নিয়ে এসেছে, একটি পতাকা নিয়ে মিছিল চলছে আর আরেকটি পতাকাকে ঘিরে গোল করে চারপাশে কিন্তু সাধারণ মানুষ বসে আছে। অপরদিকে এখানে যে খাবার দাবারের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এখান থেকে খাবার নিয়ে আসছে এবং বিভিন্ন বাড়ির মহিলারা, এছাড়াও বিভিন্ন খাবারের কোম্পানি, একেবারে সাধারণ মানুষ বলতে যা বোঝায় তারাই কিন্তু খাবার এনে এই সকল মানুষদেরকে দিচ্ছেন। কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে পানির বোতল, বিস্কিট, চকলেট এগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। আমরা সকালেও দেখেছি তাদেরকে নাস্তা দিতে এবং দুপুরেও দেখেছি যে তাদেরকে দুপুরের খাবার সরবরাহ করতে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু কাঁটাবনের মোড় পর্যন্ত চলে গেছে এই ভিড়টি। আর এইদিকে আপনার প্রায় শাহবাগ ছাড়িয়ে এখানে যে হোটেলটি রয়েছে সেই হোটেল, সেরাটন হোটেল পার হয়ে ভিড়ে চলে গেছে। আর এদিকে প্রায় টিএসসি ছুঁই ছুঁই করছে, পুরো এলাকাটি একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আমার বিপরীত ঠিক পাশে, এই পাশে যে শিশু মেলা রয়েছে সেখান পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এই ভিড়। অর্থাৎ পুরো এরিয়ায় চলছে একটি বিশাল রকমের গণজাগরণ এবং বিভিন্ন রকমের স্লোগান। আর বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন কাজ করছে আর সেই সাথে নানা রকম সাজ পোশাকে এখানকার মানুষ এসেছেন। কাউকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের সাজে এসেছেন, কেউ মুক্তিযোদ্ধা সাজে এসেছেন। তাদের পুরো গেঞ্জিতে একেবারে রক্তাক্ত রাইফেল এবং হাতে পতাকা। এবং কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুয়ে আছেন। এবং এখানে একজন নারীর সঙ্গে আমি কথা বলেছি, তিনি কিন্তু একেবারে রাস্তার উপরে সেই সকাল থেকে শুয়ে আছেন। অন্তরা, আপনি থাকুন সেখান থেকে আমরা আপনাদের মাধ্যমে আরো খবর জানবো। এই গণজাগরণ মঞ্চের ছোট ছোট যে কেন্দ্রগুলোর কথা আপনি বললেন, যে যেখানে বিভিন্ন ধরনের গণজাগরণমূলক স্লোগান হচ্ছে, সিনেমা দেখানো হচ্ছে এবং কেউ কেউ খাবার নিয়ে এসছেন, সেসব খবর আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইব। দর্শক, আপনারা গণজাগরণ মঞ্চের ছবি দেখতে পাচ্ছেন, আপনারা সেখানে বিভিন্ন ব্যানার ফেস্টুন বহন করছেন, এই আন্দোলনে সংহতি জানিয়েছেন যারা। আমরা সেখানে এখনও স্লোগান চলছে, সেই নারী কণ্ঠের নেতৃত্বে সেই স্লোগান দিচ্ছেন গণজাগরণ মঞ্চের পুরো এলাকার মানুষ। আমরা সেই স্লোগানটা আরেকবার একটু শুনে আসি। দর্শক, আপনারা দেখছেন সেই স্লোগানে লিড দিচ্ছেন 20 থেকে 25 বছরের মধ্যে একজন তরুণী, যার নাম লাকি আক্তার। তিনি পুরো এই গণজাগরণ মঞ্চের মানুষদেরকে উদ্দীপিত করে রেখেছেন। তার এই নেতৃত্বে তার স্লোগান চলছে, পুরো গণজাগরণ মঞ্চের মানুষরা সেখানে অংশ নিচ্ছেন। এদিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পঞ্চম দিনের মতো শাহবাগের গণজাগরণ মঞ্চে স্লোগানে উত্তাল আছে। জনসমুদ্রে লাখো তরুণ, বৃদ্ধ আর শিশু, সবার এখন একটাই দাবি, রাজাকারের ফাঁসি। আন্দোলনকারীরা বলছেন এ নিয়ে কোনো আশ্বাস নয়, রায় কার্যকর না করা পর্যন্ত তারা আন্দোলনের মাঠ ছাড়বেন না। ঝুমুর বাড়ি জানাচ্ছেন বিস্তারিত। 5 দিন আগে যারা এই ফাঁসির দাবিতে এসেছেন তাদের কেউই ঘরমুখো হননি। নাওয়া খাওয়া ভুলে শাহবাগে পড়ে আছেন দাবির প্রতি অনড় হয়ে।
তাদের সাথে অন্যান্য দিনের মতোই শনিবার সকালে এই জনজোয়ারে নিজের একাত্মতা জানাতে ঢাকার বাইরে থেকে এসেছেন অনেকেই। বেলা যতই বাড়ছে ততই বাড়ছে বৃত্তের পরিধি। সূর্যের তেজ বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আন্দোলনের তেজ। তাদের সকলের একটাই দাবি, ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা এই মঞ্চ ছেড়ে যাবে না। শুধু স্লোগানই নয়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড আর ফেস্টুনও শোভা পাচ্ছে। গান গাইতেও আছে এবং যুদ্ধ অপরাধী যারা তাদের বিচারের জন্য যাতে বিচার ফাঁসি হয় সেই জন্য আছে। ঘাতকদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার মা বোনের ইজ্জত নিয়েছে, আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। শনিবার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বিভাগের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে সমাবেশে একাত্ম হন। টানা 100 ঘন্টা ধরে চলা এই আন্দোলনের লক্ষ্য থেকে একটুও সরে আসেনি বলে জানান আন্দোলনের উদ্যোক্তারা। আইন সংশোধন করে অবিলম্বে সংসদে বিল না আনা হয় তাহলে সেক্ষেত্রে জনতা অবস্থান করছে এই শাহবাগ চত্বর থেকে, তারা এখান থেকে সরবে না এবং যতক্ষণ পর্যন্ত সে আইন সংশোধন করে রাষ্ট্রপক্ষ আপিল করে পুনরায় রায় বিবেচনা না করছে কিংবা কার্যকর না করছে ততক্ষণ পর্যন্ত জনতা এখানে অবস্থান করবে এবং পরবর্তী যে সাইদি কিংবা অন্য কারো ফাঁসির রায় ঘোষণার কথা আছে সেই সময়টাই জনগণ এখানে হাইকোর্ট কিংবা যে সংসদ ভবন আছে সেখানে অবস্থান গ্রহণ করে তার এই রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত অবস্থান গ্রহণ করবে, চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করবে। মুক্তিযোদ্ধা সংসদ আর ছায়ানটের শিক্ষক আর ছাত্রীরা এসেছেন নিজেদের জাগরণী গান নিয়ে এই গণজাগরণ মঞ্চে। কত কষ্ট করে তারা আনছে স্বাধীনতা। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। বিকেল পর্যন্ত এই গণজাগরণ মঞ্চে কি হয়েছিল সেই ছবি ঝুমুর বাড়ি আমাদেরকে দেখালেন। এখন আমরা আবার সরাসরি সেই গণজাগরণ মঞ্চে ফিরে এলাম। দর্শক, আপনারা এখন দেখছেন গণজাগরণ মঞ্চের পুরো এলাকা মানুষে ছেয়ে গেছে এবং সেটি কত বিশাল এলাকা আসলে ক্যামেরায় সবটুকু দেখানো সম্ভব হচ্ছে না। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমাদের সহকর্মীরা আছেন সেখানে বিভিন্ন প্রান্তের খবর জানাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পারভেজ রেজা। পারভেজ, এই মুহূর্তে সেখানে কি হচ্ছে আমাদের আবার একটু বলবেন? আপনি এখন পুরো এলাকা কিন্তু এক কথায় বলতে গেলে মিছিলে মিছিলে প্রকম্পিত। আমি জানি না আপনি শুনতে চাইবেন কিনা যে পিছনে আমার মানে যত এলাকা আছে হাজার হাজার মানুষের কণ্ঠে তারা এই যে দাবিতে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে মুখরিত হয়ে আছে। তারা এই যে দাবির কথা কয়েকদিন ধরে গত 5 দিন ধরে বলে আসছেন সেই দাবির সপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তো এই মুহূর্তে আমার সাথে এখানে যে একজন এসছেন তার সাথে আমি কথা বলবো যে মূলত যে এই যে আন্দোলন তারা 5 দিন ধরে চলে আসছে এবং তারা আন্দোলন করে আসছেন, তারা একাত্মতা জানাতে এসছেন ঠিক কি ভিত্তিতে একটি রায় হওয়ার পরও তারা এই আন্দোলনে শরিক হতে আসলেন? ধন্যবাদ। আমরা এখানে এসছি বিভিন্ন পেশাজীবী সমাজ থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্র, শিক্ষক এবং এখানে বিভিন্ন পেশার মানুষ। আমরা এসছি একটাই দাবি, আমাদের দাবি হচ্ছে যুদ্ধাপরাধী যারা আছেন ওনাদের সত্যিকারের শাস্তি হওয়া উচিত এবং যিনি সবচেয়ে বেশি এখানে যুদ্ধ অপরাধের সাথে জড়িত ওনার ফাঁসি আমরা চাচ্ছি এবং সেটা আমরা যতদিন পর্যন্ত এটা সরকার থেকে আমরা সত্যিকারের আমরা দাবি আদায় করতে না পারবো ডেফিনেটলি আমরা ততদিন পর্যন্ত আমরা এটা চালিয়ে যাবো। আইনি বিষয়, এটি একটি আদালতের বিষয়, সেক্ষেত্রে শুধুমাত্র সরকারের পক্ষে তো অনেক কিছু করা সম্ভব নয়। জি, এটা সত্যিকারের একটা বিষয়, কিন্তু জনগণের দাবি, জনগণের প্রাণের দাবি বলে একটা ব্যাপার আছে, সেটা সরকারকে দেখতে হবে। দরকার হলে আইনের ব্যাপারে যদি সরকারকে কোনো পদক্ষেপ নিতে হয় ডেফিনেটলি ওনারা সেটা করতে হবে, পদক্ষেপ নিতে হবে। মাহবুব, আপনি শুনছিলেন যে এখানে আসা একজনের বক্তব্য যে তাদের আসলে বিষয়টি কত আবেগীয় বিষয়। আজকে আপনাকে জানিয়ে রাখি, আজকে বিকেলে একজনের সাথে আমি কথা বলেছিলাম, উনি আমাকে জানালেন তিনি গ্রিসে প্রবাসী এবং গতকালকে তার টিকিট করা ছিল, তারপরে উনি যাননি কারণ এই আন্দোলন হতে দেখে তিনি বলেছেন এর শেষটা তিনি দেখে যেতে চান, কারণ তার পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে নিহত হয়েছিলেন, তিনি মুক্তিযোদ্ধাদের সন্তান, কাজে তিনি থাকবেন এবং দেখবেন। এবং তিনি সেই সাথে এও বলেছেন যে বর্তমান সরকারকে তারা অনেক আশা করে
তারা ভেবেছিলেন যে এই যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির জন্য তারা রায় দিয়েছিলেন, সেই সরকারের পক্ষ থেকেও যথাযথ ব্যবস্থা তারা যাতে নেন এবং যে প্রক্রিয়া শুরু হয়েছে যদি সেটা প্রয়োজনে আইন সংশোধন করেও হয় সেই বিষয়টি তারা বলছেন। আজকে আইন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আপনি জানেন যে একটি বক্তব্য দেওয়া হয়েছে যে তিনি বলছেন যে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। এখানে উপস্থিত যারা আছেন তারা বলছেন যে আইনি বিষয়ে তারা বোঝেন না বা জানেন না, বিষয়টি তাদের কাছে একেবারেই পারভেজ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা আপনার মাধ্যমে সেখানকার খবর আমরা জানতেই থাকবো। আমরা একটু দর্শকদের এই ছবিটা দেখাতে চাই যে আপনারা দেখছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন, যেটি 5 দিন আগে শুরু হয়েছিল ছোট্ট একটি প্রতিবাদ সমাবেশ থেকে আজ লাখ লাখ মানুষের এই সমাবেশে রূপ নিয়েছে এটি। সেখানে বিভিন্ন ধরনের স্লোগান চলছে, মুক্তিযুদ্ধের সময়কার স্লোগান। সেই স্লোগানগুলোর সঙ্গে একটি দাবি তারা তুলছেন, সেটি সকল মুক্তিযোদ্ধাদের ফাঁসি চান তারা। দর্শক, এই বিষয়গুলো নিয়ে নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এই আন্দোলনের সঙ্গে জড়িত একজন ব্লগার খান আসাদুজ্জামান মাসুম। উচ্চ আদালতে আপিলের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তো এ নিয়ে আপনারা কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন? এটা ভালো উদ্যোগ, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন এত পরে হলো এটা, কেন আজকের এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কেন? এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই আদালতের মধ্য দিয়ে আমরা যে ফাঁসির রায় না দিয়ে সেখানে হচ্ছে আজকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল যে যাবজ্জীবন নয়, ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং ফাঁসির রায় দিতে হবে। আমরা অবিলম্বে সরকারকে আহ্বান জানাই তারা উচ্চ আদালতে আপিল করেছে সেটাকে বলবৎ রেখে এবং ফাঁসির রায় যাতে কার্যকর হয়, ফাঁসি হয়, সেটার ব্যবস্থা করা। মাসুম, এই আন্দোলনের যে উদ্দেশ্য সেটি কতটা সফল হতে পারে বলে আপনি মনে করেন, আর এখন পর্যন্ত এর সফলতা কতটুকু এসেছে, আপনার কি মূল্যায়ন? আমরা মনে করি সফলতার একটা জায়গা এখন পর্যন্ত সফলতা যে একটা জায়গা, যেটা হচ্ছে উচ্চ আদালতে তারা হচ্ছে আপিল করেছে, কিন্তু আমরা এই আন্দোলনের বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই শপথ আমরা যখন গ্রহণ করেছি এবং বাংলাদেশের জনগণ যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষ কালকে গণ জমায়েতের মধ্য দিয়ে ছাত্র যুব জনতার যে এখানে জমায়েত হয়েছে তার মধ্য দিয়ে যে শপথ নিয়েছি, সেই শপথের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তো জনাব মাসুম, এরপর আপনাদের কি ধরনের কর্মসূচি আছে, আর সারা দেশে স্বতঃস্ফূর্ত যে আন্দোলন গড়ে উঠছে সেটি সমন্বয়ের কি কোনো ধরনের চিন্তা আপনাদের আছে? অবশ্যই ইতিমধ্যে সমন্বয়গুলো ঘটতেছে। আমরা ধারাবাহিকভাবে আন্দোলনগুলো পরিচালনা করে যাব এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা প্রতিদিনই হচ্ছে আমরা আন্দোলনের নতুন নতুন মাত্রা যুক্ত করতেছি। এটা আপনারা অবশ্যই মিডিয়ার মধ্যে দেখেছেন, আমরা ফাঁসির মঞ্চগুলো দেখেছি, আমরা মোমবাতি জ্বালিয়ে সাধারণ মানুষভাবে প্রতিবাদী চিত্রাঙ্কন হচ্ছে এখানে। আর সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বাংলাদেশের 64টি জেলায় হচ্ছে এই আন্দোলনের আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চট্টগ্রামে আজকে হরতাল ছিল এই যুদ্ধাপরাধীদের যে ফাঁসির যাতে না হয় তার জন্য জামাত শিবির চক্র, খুনি চক্র হরতাল ডেকেছিল। সেটা কিন্তু প্রতিহত করার জন্য ওইখানকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে ছিল এবং একই সাথে বরিশাল, চট্টগ্রাম থেকে রাজশাহী, সিলেট, রংপুর বিভাগীয় শহরগুলো, জেলাগুলোতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন ইউনিয়ন পর্যায়ের যারা কৃষক, ক্ষেত মজুর মানুষ তারাও কিন্তু তারা প্রতিবাদের জন্য এক জায়গায় জড়ো হয়ে তারা প্রতিবাদে গান গাচ্ছে। রাজাকার এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি রায়ের জন্য তারা এখন জেগে উঠেছে। জনাব খান আসাদুজ্জামান মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, কারণবাজার নিউজ সেন্টার থেকে বলছিলেন এই গণজাগরণ মঞ্চের একজন অত্যন্ত সক্রিয় একজন ব্লগার খান আসাদুজ্জামান মাসুম। এদিকে বিকেলে চট্টগ্রামের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণসমাবেশে জনতার উত্তাল জোয়ারে হরতাল করতে পারেনি জামায়াতে ইসলামী, মাঠেই নামতে পারেনি তাদের কর্মীরা। গণজাগরণ মঞ্চে রাজনৈতিক পরিচয়ে বক্তৃতা দিতে এসে তরুণ প্রজন্মের হাতে লাঞ্ছিত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন। শুক্রবার গণজাগরণ মঞ্চে রাজনীতিবিদরা বক্তৃতা করলেও শনিবার কোনো রাজনৈতিক দলের নেতাকে বক্তৃতা করতে দেননি তারা। এদিকে ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতে ইসলামী চট্টগ্রামে হরতাল ডাকলেও সকাল থেকেই নগরীর জীবনযাত্রা ছিল স্বাভাবিক। তৈরি পোশাক কারখানাগুলোতেও কাজ হচ্ছে, কর্মমুখর অফিস আদালতগুলো।
চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানো নামানোর কাজ চলছে খুবই স্বাভাবিকভাবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শুরু চলমান গণজাগরণ মঞ্চে রয়েছেন সহকর্মী আজাদ তালুকদার। সেখানকার খবর আমরা জানবো তার কাছ থেকে। আজাদ, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী কেন গণজাগরণ মঞ্চে বক্তৃতা করতে পারলেন না? আমি শুনতে পাচ্ছি না, তবু আমি ধারণা করে বলছি আজকে এখানে আপনি জানেন গত 4 দিন ধরে চট্টগ্রামে গণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে কাদের মোল্লার পাশের দায় নিশ্চিত করার দাবিতে। আজকে এখানে 74 দিনের মতো পালিত হচ্ছে। আপনি জানেন বিকেল 4টা থেকে 3টা থেকে শুরু হয়ে রাত অবধি চলে চট্টগ্রামের এই গণ অবস্থান কর্মসূচি, কিন্তু আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে। কারণ গতকাল জামাত ইসলামী আজকে বৃহত্তর চট্টগ্রামের সকাল সন্ধ্যা হরতাল ডেকেছিল। সে হরতালকে প্রতিহত করবার জন্য তারা আজকে 10টায় এখানে গণজমায়েত হতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে এখানে অসংখ্য লোকের সমাগম হয় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর, চট্টগ্রাম জামাল খান মোড় থেকে চট্টগ্রাম কারাগি পাহাড় পর্যন্ত বিস্তৃত হয় এই গণজমায়েত। এখান থেকে আজকে একটা রেওয়াজ ছিল যে কোন রাজনৈতিক নেতা, বিশেষ করে মন্ত্রী এমপি যারা, তারা এই গণজমায়েতে গণসমাবেশে বক্তৃতা দিতে পারবেন না। কিন্তু আজকে বিকেল 5:30টার দিকে আফসার আমিন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসার আমিন এসেছিলেন। তার পক্ষে মঞ্চের একজন বললেন, যখনই বললেন এখন বক্তৃতা করবেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আফসার আমিন, এই কথা বলার সাথে সাথে উত্তেজিত হয়ে পড়ে এখানকার যারা আন্দোলনকারী জনতা, তারা উত্তেজিত হয়ে পড়ে। তারা বলতে চান এখানে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য হবে না, আর কোনো বক্তব্য দেওয়ার ঘোষণা যখন আবার আসে তখন এখানে আন্দোলনকারীরা, গণজমায়েতকারীরা স্যান্ডেল এবং জুতা ছুড়ে আফসার আমিনকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এবার আফসার আমিন নিজেই তার এই অবস্থায় আফসার আমিনের সমর্থকরা উত্তেজিত হয়ে পাল্টা আক্রমণের একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু আফসার আমিন নিজে তার কর্মী সমর্থককে শান্ত করে তিনি নিজে বললেন যে আমি এখানে বক্তৃতা দিতে আসিনি, আমি সংহতি জানাতে এসেছি। এই বলে উনি ঘটনাস্থল ত্যাগ করার পর পরিস্থিতি শান্ত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে মুহুর্মুহুর স্লোগান হচ্ছে, নানা প্রতিবাদী গান হচ্ছে, কবিতা হচ্ছে। এই প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে এখানকার গণজমায়েতকারীরা একটা দাবি জানাচ্ছে, আর সেটা হচ্ছে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির রায় নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তারা আজকে আরেকটি নতুন দাবি যুক্ত করেছে, সেটা হচ্ছে আজকে থেকে আজকের মতো আজকে যেভাবে তারা জামাত শিবিরের হরতালকে প্রতিহত করেছে, আগামীতেও চট্টগ্রামের জামাত শিবিরের হরতাল সহ যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য তারা মাঠে থাকবে। জামাত শিবিরকে প্রতিহত না করা পর্যন্ত, যুদ্ধাপরাধীর বিচারের রায়, ফাঁসির রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। তারা আরেকটি উচ্চারণ করেছে, আরেকটি দাবির কথা তারা জানিয়েছে। তারা বলেছে ব্যক্তিহীন কণ্ঠে যে সারা দেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য, জামাত শিবিরকে প্রতিহত করবার জন্য যে উচ্চারণ উঠছে, সে উচ্চারণের সাথে তারা সমস্যারে বলেছে আমরা কথার কথা নয়, আমরা সত্যিকার ভাবে শিবিরকে প্রতিহত করবার যে কাজ, সেই কাজটি আমরা চট্টগ্রাম থেকে সূচনা করতে চাই। এই অঙ্গীকার ব্যক্ত করছে আজকে এখানে যারা সমবেত হয়েছেন তারা সকলেই। মাহবুব, আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। চট্টগ্রাম থেকে এত বড় একটি গণজাগরণ যে মঞ্চ সেখানেও অনুষ্ঠিত হয়েছে, সেখানকার খবর আমাদের জানালেন। দর্শক, আমরা সারা দেশের এই গণজাগরণের খবর আপনাদের জানাতেই থাকবো। আপনারা আবারও দেখছেন ঢাকার শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের ছবি। সেখানে মুহুর্মুহু স্লোগান চলছে, বিভিন্ন গণজাগরণমূলক গান হচ্ছে, সেখানে কবিতা আবৃত্তি হচ্ছে। দর্শক, আমরা এই খবর আপনাদের জানাতেই থাকবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আবারও গণজাগরণ মঞ্চের এই খবর। ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর।
আপনি আগের ওষুধটাই খাবেন। ব্যস্ত আমরা সবাই, কিন্তু মন থেকে চাইলে সবই সম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি।